রামপাল নিয়ে ইউনেস্কোর উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্য থেকে বাদ পড়ার আশঙ্কা পরিবেশবিদদের। নির্বাচন কমিশন গঠন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। জনগণের নির্বাচিত সার্চ কমিটি চায় বিএনপি। গ্রহণযোগ্য কমিশন গঠনে কাজ চলছে বলছে আওয়ামী লীগ। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত কমপক্ষে 20। বাড়িঘর লুটপাট, ভাঙচুর। ফরিদপুরে মৃত ঘোষণার পর জীবিত শিশুটিকে ঢাকায় আনা হয়েছে। শিশুটির হৃদযন্ত্রের ক্রীড়া ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রয়েছে, জানালেন চিকিৎসক। এবং প্রথম ওয়ানডেতে রোববার মিরপুরে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ। সফরকারীদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, ভালো করার প্রত্যয় মোহাম্মদ নবীদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়ে ইউনেস্কোর দেয়া প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে রামপাল বিরোধী আন্দোলনে জড়িতদের দাবি, সরকারের পক্ষ থেকে এখনই নির্মাণ কাজ বন্ধ না করলে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণবৈচিত্র্যের এক অকৃত্রিম আধার সুন্দরবন। যুগের পর যুগ যেখানে মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে উঠেছে অমূল্য এক জীববৈচিত্র্যের সম্মিলন। এই সুন্দরবনের প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরে ভারতের সহায়তায় স্থাপন করা হচ্ছে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে বাইরে চলছে নানা বিতর্ক, সমালোচনা। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও ইউনেস্কো এর প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে আগস্টে সরকারের কাছে প্রতিবেদনও দেয়া হয়েছে। শনিবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রী গণমাধ্যমকে জানান, গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ইউনেস্কোর উদ্বেগ। আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো করতে যাচ্ছিলাম এবং যাচ্ছি, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সমালোচনা হয়ে আসছে, কতগুলো কনসার্ন হয়ে আসছে। সেগুলি কিন্তু আমরা কনসিডার করছি বলেই কিন্তু আমরা এই স্টাডিগুলিতে যাচ্ছি আরও সিরিয়াসলি। ইউনেস্কো রিপোর্ট তো আমরা অনেক আগেই পেয়েছি এবং ইউনেস্কো যেটা বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা বলেও আসছেন এবং আমরা চাচ্ছি, ইউনেস্কো আশা করছেন যে যেই কনসার্নগুলো তাদের, সেই কনসার্নগুলো আমরা কিভাবে মিট করব। তো আমাদের জবাবটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে তাদের জবাবটা দিবেন। এদিকে দীর্ঘদিন ধরে রামপাল বিরোধী আন্দোলনে সম্পৃক্ত অধ্যাপক আনু মোহাম্মদের মতে, অতি সত্বর প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে সুন্দরবন হারাতে পারে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। ইউনেস্কোর উদ্বেগ, বাংলাদেশের বিশেষজ্ঞদের উদ্বেগ, বাংলাদেশের জনমত, সমস্ত কিছু উপেক্ষা করে সরকার যদি এটা করতেই চায়, অগ্রসর হয়, তখন ইউনেস্কোর হাতে একটাই অস্ত্র আছে, সেটা ইউনেস্কো ব্যবহার করবে বলে তাদের ইঙ্গিত আছে। সেটা হচ্ছে এটা বিশ্ব ঐতিহ্য হিসেবে সুন্দরবনের যে নির্দেশ করা আছে, নির্দিষ্টভাবে এটা যে বিশ্ব ঐতিহ্যের তালিকার মধ্যে আছে বিশ্বব্যাপী, সেটা থেকে সুন্দরবন বাদ পড়ে যাবে। তার মতে, পৃথিবীর অন্যতম এই ম্যানগ্রোভ বনকে রক্ষা করতে না পারলে বিশ্ব দরবারে বাংলাদেশ বড় রকমের ভাবমূর্তি সংকটে পড়বে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। আলোচনা হচ্ছে নির্বাচন কমিশন গঠনের জন্য সম্ভাব্য সার্চ কমিটি নিয়েও। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নতুন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সাংবিধানিক ক্ষমতা বলেই রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে তাই দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ, চলছে আলোচনা পর্যালোচনা। এ পরিস্থিতিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের নির্বাচিত সার্চ কমিটি গঠন করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন পরিচালনা করবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠন করতে আপনাদের নির্বাচিত সার্চ কমিটি নয়,
জনগণের নির্বাচিত সার্চ কমিটির দ্বারা সেই নির্বাচন কমিশন গঠিত হবে। অর্থাৎ জনগণের মতামতের ভিত্তিতেই সেটাকে সেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। অন্যথায় আপনারা যে উদ্যোগই গ্রহণ করেন না কেন, সেই উদ্যোগ জনগণ সমর্থন করবে না। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশ্বাস রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা বলেই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। সর্বজনীন গ্রহণযোগ্য হয় সেই ধরনের নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আওয়ামী লীগ সবসময় একমত পোষণ করে আসছেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের আগে আমরা বিশ্বাস করি যে উনি এমন উদ্যোগ নেবেন যে নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য হন। যারা তামাশার একটা নির্বাচন কমিশন গঠন করে একটা কারচুপি নির্বাচন করার ষড়যন্ত্র করেছিল, সেই বিএনপি নির্বাচন কমিশন কেমন হবে তার পরামর্শ যদি অন্যকে দিতে যায়, এটা খুব বেমানান হয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিশন গঠন হলে তাদের অধীনেই হবে আসন্ন 2019 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া যেমনই হোক, তা জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সবার কাছে গ্রহণযোগ্য কমিশনই পারে রাজনৈতিক সংকট অনেকাংশে কমিয়ে আনতে। পাশাপাশি ইসিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়নের কথা বলা হলেও গত 4 দশকেরও বেশি সময় তা সম্ভব হয়নি। সবশেষ 2012 সালে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে এই কমিশনের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আসছে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে এ কমিশনের মেয়াদ। আইন প্রণয়নের বিষয়টি কোনো অগ্রগতি না থাকায় এবারও সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছে আইন মন্ত্রণালয়। আর তাই কমিশন গঠনের আগে সম্ভাব্য সার্চ কমিটি গঠনে বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সার্চ কমিটি থেকে কমিশন গঠন পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। সার্চ কমিটিতে কারা থাকবে ওটা তো ইম্পর্টেন্ট। এই সার্চ কমিটি কিভাবে লোকজনকে সিলেক্ট করবে, লিস্ট করবে, কারা এরা, এটাও জানা উচিত। যদি কোনো রাজনৈতিক দলের কোনো অবজেকশন থাকে সেটা নিতে হবে তাকে। আমার এখন ক্ষমতায় থাকতে হবে, সেজন্য আমি নির্বাচন কমিশন করে আমার ক্ষমতার বৈধতা নেওয়ার জন্য যা যা করার তা করবো, তাহলে তার এগুলোর কোনো অর্থ নেই। তো সুতরাং এই জন্য বলছি, আমি সবটা এখন সরকারের হাতে, 90% দায়িত্ব সরকারের, 10% বাকিদের। দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে দক্ষ কমিশন গঠনের পাশাপাশি সংবিধান প্রদত্ত ইসির স্বাধীনতা শতভাগ নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন তারা। আলটিমেটলি হচ্ছে যে কমিশনটা হওয়ার পরে যারা কমিশনে যাবেন, তাদের আচরণ, তাদের কর্মপদ্ধতি, তারা কি ডেলিভার করছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা করতে গেলে এখন অত্যন্ত ডিফারেন্ট মেজাজের প্রকৃতির মানুষ দরকার। সে মানুষ দেশের নাই তা না, কিন্তু তাদেরকে আপনি বসাচ্ছেন কিনা। সম্মতিক্রমে যদি একটা নির্বাচন কমিশন গঠিত হয়, তাহলে নির্বাচন কমিশন অর্ধেক কাজ শেষ। তাহলে যে জনগণের যে কনফিডেন্স, আস্থাটা, সেটার জন্য আর কষ্ট করতে হবে না। তবে নির্বাচন কমিশন গঠনে দ্রুত সময় উপযোগী আইন প্রণয়নেরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কানাডার সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে কানাডা সরকার নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানান তিনি। শনিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। কোনো বেআইনি প্রক্রিয়ায় তাদেরকে আনতে চাই না আমরা। আইনি প্রক্রিয়া যেহেতু তাদেরকে আনতে চাই, সেহেতু সরকারের সাথে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা নূর চৌধুরীকে ফেরত আনার জন্য সব সময় কানাডীয় সরকারের সাথে আলাপ আলোচনা করব। এবারও আলোচনা ফলপ্রসূ হয়েছে। আনার যে প্রচেষ্টা চালাচ্ছি সেটা একটা প্রক্রিয়ার মধ্যে এটাকে ফেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া চলবে। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা দণ্ডপ্রাপ্ত, তাদেরকে আনার জন্য আমরা সর্বৈব চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে না আনতে পারি। প্রবাসের সময় আরো থাকছে। 13 দিন পর টঙ্গীর টাম্পাকো কারখানা থেকে আরো একজনের লাশ উদ্ধার। এখনো নিখোঁজ 10 শ্রমিকের সন্ধানে প্রতিদিনই ভিড় করছেন স্বজনরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার মাছপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অন্তত 20 জন আহত হন।
এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগও পাওয়া গেছে। এসএম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার ভোর 6টার দিকে মাছপাড়া গ্রামে প্রবেশের চেষ্টা করে কেরামত আলীর সমর্থকরা। বখতিয়ার হোসেনের সমর্থকরা তাদের বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ওই গ্রামে বিল নিয়ে গ্যাঞ্জাম, বিল নিয়ে তো দীর্ঘদিন যাবৎ গ্যাঞ্জাম। পুরা বান টান ভেঙে একেবারে ওকে তাড়ি ঘরের ভিতর যাই সব এরকম করে ধরে মারল। আমরা দাঁড়িয়েছিলাম নাস্তার পরে গুলি করছে, অনেক 5-7 দিন ধরে যে যাচ্ছে তাকে মারছে ধরছে। পাশের গ্রাম থেকে এবং অন্যান্য গ্রাম থেকে লোক নিয়ে এসে কেরামতের লোকের উপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিতভাবে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে ইমান আলী নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন নামে আরও একজন মারা যান। 6 থেকে 7 জন রোগী আসে, এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর 2 জনের শরীরে গুলির আঘাত আছে। তারা এখন সবাই আশঙ্কামুক্ত। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিচারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে 2 জন মারা গেছে এবং এখন 4 জন হসপিটালে চিকিৎসাধীন আছে। তা আমরা দেখভাল করতেছি। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সময় সংবাদ, কুষ্টিয়া। চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত 5 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় বিকল হয়ে যায় শ্যামলী পরিবহনের একটি বাস। এ সময় অন্য গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন বাসের যাত্রীরা। এক পর্যায়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার সহ 4 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঢাকার দিক থেকে কাভার্ড ভ্যানটা যার, তারপরে আপনার এই যাত্রীগুলো দাঁড়ার হঠাৎ করে আপনার এই যাত্রীগুলোরে নিয়ে আপনার বাসটারে ধাক্কায় সাইডে ফেলা দিচ্ছে। নিহতদের মধ্যে তৌকির তাজাম্মুল সুস্মিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন তিনি। এছাড়াও দুর্ঘটনায় কর্ণফুলী পেপার মিলের বর্তমান ও সাবেক মহাব্যবস্থাপকও নিহত হন। দুপুরে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। খবর পাওয়ার পরে আমরা সরাসরি চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। এখন ওনাকে লাশ আমরা ওনার বাসা হলো ঢাকাতে, আমরা ঢাকাতে নিয়ে যাবো আর কি। একটা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্ট সে মারা যাওয়া মানে হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ। সো আমরা কেউ চাই না যে এভাবে আমাদের সম্পদগুলো হারিয়ে যায়। 5 জন ডেড বডি আমরা পরিচয় পেয়েছি। পরিচয়গুলো তাদের আত্মীয় স্বজন আসার পর আমরা পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা মোতাবেক আইন মোতাবেক তাদের কাছে আমরা লাশগুলো বুঝিয়ে দিয়েছি। এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় কাভার্ড ভ্যান ও বাসের চালক। আতিয়ার সজল, সময় সংবাদ, মিরসরাই, চট্টগ্রাম। এছাড়া সারা দেশে শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আরও 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। সৌদি আরবের দাম্মামে পানির পাম্পে কাজ করতে গিয়ে মারা গেছেন 2 বাংলাদেশি শ্রমিক। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ কামাল ও কুমিল্লার মোহাম্মদ আরিফ। সৌদি আরবের তুরাইফ কোম্পানিতে কাজ করতেন তারা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আমাদের 2 জন বাংলাদেশি শ্রমিক দাম্মামে আল তুরাইফ কোম্পানিতে কাজ করতেন। তারা পানির লাইনে কাজ করতেন। তারা আজকে সকালে কাজে গিয়ে পানির লাইনে ডুবে যান এবং তাৎক্ষণিকভাবে ডুবুরি দল এসে তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করে। ঘণ্টাব্যাপী চেষ্টা করার পরে তাদের ডেড বডি পাওয়া যায়। তাদের নাম ঠিকানাগুলো আমি পেয়েছি। তারা মূলত আল তুরাইফ কোম্পানির জলদিয়া পানি পাম্পে কাজ করতেন। এদের একজনের বাড়ি কুমিল্লা মুরাদনগর, পিতা আসাদ, তার গ্রামের বাড়ি শ্রীরামপুর থানা বাগুড়া মোরাদনগর কুমিল্লা। আর আরেকজন আছে মোহাম্মদ কামাল, পিতা আসাদ আলী, এর গ্রামের বাড়ি সরাই কুটাইপাড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার। আর এই ছিল আমার কাছে দুর্ঘটনার সবশেষ খবর। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় আগুন লাগার ১৩ দিন পর শনিবার আরও একজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে ৩৬ জনের লাশ পাওয়া গেল। এদিকে এখনও নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে প্রতিদিনই কারখানার সামনে ভিড় করছেন তার স্বজনরা। প্রত্যাশা অন্তত লাশটি খুঁজে পাবেন। উদ্ধারকারীরা বলছেন, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত চলবে ধ্বংসস্তূপ সরানোর কাজ। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদ বাপ্পি। ৩.৫ বছর বয়সী সামিয়া মায়ের সঙ্গে গত ১৩ দিন ধরে খুঁজছে বাবাকে। বাবা তাকে ঈদে মেহেদি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ছোট্ট শিশুটি জানে না আর কোনোদিন হয়তো ফিরবে না তার বাবা। গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে খোঁজ মিলছে না বাবা মাসুম আহমেদের। তুমি আমাকে মেহেদি এনে দিও, সে তো আর ফিরে আসলো না মেহেদি নিয়ে। আমার ও ছাড়া কেউ পৃথিবীতে নেই, মাও নেই, বাবাও নেই, শ্বশুর নেই, শাশুড়িও নেই। আমি কার কাছে গিয়ে মেনে দাঁড়াবো? টাম্পাকো ট্র্যাজেডির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬ জন। এর মধ্যে ২৯টি লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ টেস্টের অপেক্ষায় ঢাকা মেডিকেলে আছে ৭টি লাশ। আর দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত খোঁজ মিলছে না ৪ শ্রমিকের। এসব শ্রমিকের স্বজনরা প্রতিদিনই ভিড় করছেন টাম্পাকো কারখানা এলাকায়। আমার স্বামী ধ্বংসস্তূপের চালু যদি পড়েও থাকে, অন্তত আমি একটা চিহ্ন যদি পাই, আমি তাও তারে কবর দেবো। আমাকে কোনোদিন একটা ভালো করে ধমক দেয়নি, কোনোদিন আমাকে মারে নেই। আমাকে ধমক দিলে সে হাসিয়ে দিত। তার মুখ, তার গেঞ্জি, তার ফ্যান। আমি ২০ বছর ধরে সংসার করি, আমি কি হারে চিনি না? আমি শুধু আমার স্বামীর লাশটা চাই, আমি আর কিছু চাই না ওনাদের কাছে। আমার লাশটা আমার কাছে দে। দুর্ঘটনার ১৩ দিন কেটে গেলেও এখনো পুরোপুরি নেভানো যায়নি টাম্পাকোর আগুন। সমন্বিত উদ্ধার কার্যক্রম শেষ হতে আরো ১০ দিনের মতো সময় লাগতে পারে। ১১ জনকে ৬ জনের মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু শনাক্ত হয়নি। সেই হিসেবে বলা যায় আমাদের ৫ জন মানুষকে আমরা এখনো একদমই পাচ্ছি না। তো মূলত ওই ৫ জনকেই খুঁজে পাওয়ার জন্য আমাদের এই উদ্ধার তৎপরতাটা এখনো চলছে। সাভারের স্পেকট্রাম থেকে রানা প্লাজা, তাজরিন থেকে টঙ্গীর টাম্পাকো কারখানা। দেশের শিল্প কারখানার দুর্ঘটনায় গত ৮ বছরে প্রাণ গেছে প্রায় ৫,৫০০ শ্রমিকের। মৃত্যুর এই সারি আর কত দীর্ঘ হলে নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা পাবেন শ্রমিকরা? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। প্রবাসের সময় আরো থাকছে। ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা হিসেবে পুনর্নির্বাচিত হলেন জেরেমি করবিন। ৫ লাখেরও বেশি নেতাকর্মীর গোপন ভোটে ওয়েন স্মিথকে পরাজিত করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতির বিরোধিতা করে সিনিয়র শিক্ষকরা বলছেন, মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা জরুরি নয়, আর নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন করা হলে মেধাবীরা বঞ্চিত হবেন বলেও শঙ্কা তাদের। সরকারি সিদ্ধান্ত মানা হবে কিনা তা আগামী ৬ অক্টোবর AUB এর সভায় সব উপাচার্য ঠিক করবেন বলে জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দিগন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অনিয়ম এড়াতে শিক্ষক নিয়োগে মৌখিকের সাথে লিখিত পরীক্ষাও নিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীদের নিয়োগ ঠেকাতে শিক্ষক নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশনের নির্দেশনাও দেয়া হয়েছে। তবে এমন নির্দেশনা এখনো আসেনি বলে নিশ্চিত করেছেন সিলেটের 2টি সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ে আসার পর বিশ্ববিদ্যালয় কি করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে, সেটা পরের বিষয়। তবে এটা নিশ্চিত আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। শিক্ষক নিয়োগের পূর্বে লিখিত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির ঘোর বিরোধী সিনিয়র শিক্ষকরা। তারা বলছেন, মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষার যৌক্তিকতা নেই, আর নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশন বা গোয়েন্দা রিপোর্ট চালু করলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবে। স্বচ্ছতা যদি থাকে এবং সদিচ্ছা যদি থাকে, তাহলে এটা সম্ভব মেধা যাচাই করে নিয়োগ দেওয়া। এর জন্য পরীক্ষা জরুরি নয়। পুলিশ ভেরিফিকেশন পূর্বে বা গোয়েন্দা রিপোর্ট পূর্বে, এইটা আমাদের শিক্ষকদের সম্পর্কে এই ধরনের করা, আমরা এটা মানি না। তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী 6 অক্টোবর ঢাকায় দেশের সকল উপাচার্যদের বৈঠক রয়েছে। নিয়োগের আগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আসলে সেটা মানা হবে কিনা তা বৈঠকেই ঠিক করা হবে। ভাইস চ্যান্সেলরদের একটি ফোরাম, ওই ফোরামে আমার মনে হয় একটি বিষয় আলোচনার জন্য আছে, সেখানে হয়তো এই বিষয়টিও হয়তো আলোচিত হবে। ইতিমধ্যে যদি চিঠি যে আমরা প্রাপ্ত হই, সেটার আলোকে আমরা আলোচনা করব, করে হয়তো একটা সম্মিলিত সিদ্ধান্ত হয়তো আসা যাবে। বর্তমানে দেশে 38টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও 37টিতে শিক্ষা কার্যক্রম চলছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ফরিদপুরে মৃত ঘোষণা করার পর জীবিত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শনিবার বিকেলে একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। চিকিৎসকরা জানান, শিশুটির হৃদযন্ত্রের ক্রিয়া ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।
তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে শিশুটির উন্নত চিকিৎসার জন্য আরও অর্থ সাহায্য প্রয়োজন বলে জানিয়েছেন তার বাবা নাজমুল হুদা। গত বুধবার মধ্যরাতে ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে 5 মাস 22 দিনের মাথায় শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর প্রায় 5 ঘন্টা পর দাফনের আগে কেঁদে ওঠে শিশুটি। পরে 2 দিন ফরিদপুর শিশু হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সহায়তায় শনিবার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনা হয়। শারীরিক কন্ডিশন পেশেন্টটা লাইভ আছে, এতটুকু। তার রেসপিরেশন ভালো আছে, তার হার্ট রেট মোটামুটি ভালো ছিল, এইটুকু। এবং সেটা বেবিটা হচ্ছে লো বার্থ ওয়েট, মাত্র 700 গ্রামের একটা বাচ্চা। পেশেন্টের প্রপার অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা একটা সময় আমরা আপনাদেরকে জানাবো। উপর আল্লাহ তাআলা আমাদের দিকে যেভাবে তাকাইছে এবং ওনার যে কুদরতটা দেখাইলো, ও তো ডাক্তাররা বলতেছে যে এটা আসলে নজিরবিহীন ঘটনা, এটা হয় না কোনো। দেখা যাক, উপর আল্লাহ ভরসা। নিখোঁজের 3 দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া 3 মাসের শিশু খাদিজার। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্ত ও গ্রেফতারের তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ভুল চিকিৎসায় বিপ্লব নামে এক রোগী মারা যাওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিকেল কর্তৃপক্ষ। নাসিমা আক্তার 2 মেয়ের পর আরও এক কন্যা সন্তানের মা হন 3 মাস আগে। দরিদ্র সংসারে 3 মেয়েকে নিয়েই ছিল গোছানো সংসার। স্বপ্ন দেখতেন 3 মেয়েই লেখাপড়া শিখে হাল ধরবে সংসারের, কিন্তু ভাগ্য যেন সহায় হয়নি নাসিমার। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল থেকে সংঘবদ্ধ চোর চক্র চুরি করে নেয় নাসিমার নারী ছেঁড়া ধন খাদিজাকে। মেয়ে হারিয়ে এখন পাগল প্রায় নাসিমা। কার কাছে আছে আমার বাচ্চা, কাঁদতেছে দুঃখেতে দিকে, আমার বুকের দুধ, আমার বুকের ডাল নিয়ে গেছে কারে। ঢাকা মেডিকেল থেকে বাচ্চা চুরির ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠায় অন্যান্য রোগী ও স্বজনরা। আমাকে তো বাচ্চা কাছে আছে, আমাকে কিরকম লাগে, হের তো এরকমই লাগতেছে। হের বাচ্চা নিচে আমাকে আরো বকছিরা যায় লাগে। যার সন্তান হারাতে কিন্তু বুঝে তার কিরকম লাগে। কারণ আমার ছেলেকে নিয়ে আজকে আমি আসছি, আমি কতটুকু পেরেশানি হইতেছে আমি জানি। বাচ্চা চুরির ঘটনায় মানব পাচার আইনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছে শিশুটির স্বজনরা। যে মহিলা নিয়ে গেছে সে মহিলা ফাইন্ড আউটের আমরা চেষ্টা করছি, ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করছি, আর আমাদের প্রিভিয়াস রেকর্ড দেখে কিছু সাসপেক্ট আমরা দেখছি এবং সেগুলো অ্যারেস্টের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে ভুল চিকিৎসায় শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে বিপ্লব নামে এক রোগী মারা যাওয়ার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। এছাড়া 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে আমাকে প্রদান করে। এখানে দোষী ব্যক্তি এবং কারো গাফিলতি হলে সে কার্যক্রম যদি সেরকম প্রতিবেদনে প্রমাণিত হয় তাহলে সে বিধিগতভাবে নিয়মতান্ত্রিক বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত বিপ্লবের লাশ ময়না তদন্তের পর নিয়ে গেছে স্বজনরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 10 বছরেও অবৈধ ব্যাংকিংয়ের দায়ে বন্ধ হয়ে যাওয়া যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের গ্রাহকরা অর্থ ফেরত পায়নি। উল্টো নানা হুমকি নিয়ে দিন পার করতে হচ্ছে তাদের। এ বিষয়ে কয়েক দফা কমিশন গঠন করা হলেও ক্ষতিগ্রস্ত 3 লাখ গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে কোনো সুরাহা করতে পারেনি সরকার। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। রাজধানীর শাহবাগের আজিজ কোঅপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে 1994 সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক কর্মসংস্থান সোসাইটি যুবক। এরপর আরজেএসসি থেকে নিবন্ধন নিয়ে উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ এবং ঋণদান কর্মসূচি কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি। অবৈধ এই কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসলে 2006-এ এক তদন্তে যুবকের প্রতারণামূলক কার্যক্রম সহ অবৈধ ব্যাংকিং এর চিত্র উঠে আসে। তখনই বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। বন্ধের 10 বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দিতে সরকারি উদ্যোগ খুবই ধীরগতির। এই অবস্থায় অর্থ ফেরত পাওয়া তো দূরের কথা, জীবনের হুমকি নিয়ে দিন পার করতে হচ্ছে অনেককে। সরকার আর ওইসব কোনো না, আপনি টাকা নিছেন আপনি টাকা দিবেন, কইতে দিবেন আমি জানি না বাবা। এই চাপের চোটে আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া থাকি। খালি আমাদের সময় বলতেছে যে এই টাকা পাবেন 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 পাবেন, আমরা খালি প্রতারণাই। সরকারের থেকে শিখে হইতেছি, সব থেকে পাবলিক থেকে, যুবক তো নাই। লাইসেন্স করে যারা এই ধরনের কাজ করে তাদেরকে আইনের আশ্রয় এনে আপনার সুবিচারটা করে আপনার ব্যবস্থা নেওয়া।
অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সবশেষ বাণিজ্য মন্ত্রণালয় ঘুরে ভাগ্য বিড়ম্বিত যুবকের ক্ষতিগ্রস্তদের ফাইল এখন চিরস্থায়ী লাল ফিতায় বন্দী হতে চলছে। বুধবার অর্থ মন্ত্রণালয় যুবকের ক্ষতিগ্রস্তদের ছাড়াই বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের বৈঠক শেষে এমনই আভাস দেন অর্থমন্ত্রী। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, স্বার্থের আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের কোনো ইন্টারেস্ট নেই। একটা কেস থেকেও যারা এই কাজগুলি করেছে তাদের কোনো খোঁজ নেই, এবং এতগুলি লোক এখানে টাকা দিয়েছে, বিনিয়োগ করছে, তারা একটা কোর্টে যেত, মামলা করতো, কোনো কিছু। আমরা সেটা আলোচনা করলাম, আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা অভিযোগ। তবে যুবকের গ্রাহকদের নিয়ে গঠিত যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষ থেকে মামলা করা হয়, যা এখনও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবির আরও 2 সদস্যকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নাশকতার মামলায় খাগড়াছড়িতে জেএমবির 5 সদস্যকে 7 বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইনামুল হক ভূঁইয়া। 2009 সালে জঙ্গি প্রশিক্ষণের সময় মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবির 2 সদস্যকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান এই আদেশ দেন। 2009 সালে ভোলারহাটের মুসুরি ভুজা গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙন যেন দিন দিন বেড়েই চলেছে। শুক্রবার রাতে একটি স্কুল ও মসজিদ আবারও বিলীন হয়েছে নদীগর্ভে। ভেঙে যাচ্ছে বসতঘরও। এতে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এসব এলাকার অসহায় মানুষ। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলেও যে স্থাপনাগুলো নদীর পাড়ে দাঁড়িয়েছিল, রাত না হতেই সেগুলো চলে গেছে নদীগর্ভে। শনিবার সকালে যার কোনো চিহ্নই পাওয়া যায়নি। জেলার কুন্ডেরচর ইউনিয়নের 7টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পর ভাঙনের তীব্রতা কমলেও শুক্রবার থেকে আবার রিয়াজউদ্দিন মাতবরকান্দি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। পদ্মার ভাঙনে আমাদের বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নিচে রাস্তায় বসবাস করছি। পাটনিতে মারি নেই, আমরা এখন এক জায়গা বাড়ি করুন, এই জায়গারও আমরা ঠিক মতন পাইতেছি না। এই এলাকার ভিতরে মনে করেন যে 5 থেকে 7টা মসজিদ ছিল। এই 1-1.5 মাসের ভিতরে মনে করেন যে এই মসজিদগুলো সব চলে যেতেছে। সরকারের কাছে জোর আবেদন যে নদী ভাঙনের ব্যাপারে জোর একটা পদক্ষেপ নেয়, যাতে নদী ভাঙনটা রোধ করা যায়। অসহায় এই মানুষের জন্য ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছেন সেই মন্ত্রণালয়ের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, তারা যেন এদের বাড়িঘরগুলিকে নির্মাণ করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে নগদ অর্থ এবং সামগ্রী দিয়ে যেন তারা সার্বিকভাবে সাহায্য করে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে স্থায়ী ডিপিপি তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। এত গভীরতা পদক্ষেপ দিতে হলে আমাদের স্থায়ী কাজ করতে হবে এবং স্থায়ী কাজের জন্য বিরাট ব্যয়বহুল বাজেট দরকার। এবং সেই বাজেটের জন্য আমরা ডিপিপি প্রেরণ করতেছি এবং সেটা পাস হলে আমরা এখানে স্থায়ী কাজের ব্যবস্থা নেব। গত 3 মাসে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের 3টি বিদ্যালয় সহ 11টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, শরীয়তপুর। দেশের বাইরের খবর। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা হিসেবে পুনর্নির্বাচিত হলেন জেরেমি করবিন। দেশব্যাপী দলটির 5 লাখেরও বেশি নেতাকর্মীর গোপন ভোটের ফল প্রকাশ করা হয় শনিবার। আর এতেই 61.8% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথকে পরাজিত করেন তিনি। বিবিসি জানিয়েছে 3,13,209টি ভোট করবিনের পক্ষে পড়েছে। অন্যদিকে ওয়েন স্মিথের পক্ষে পড়েছে 1,93,000 ভোট। ব্রেক্সিট নিয়ে লেবার পার্টিতে বিভেদ দেখা দিলে অনেকেই করবিনকে অযোগ্য বলে মন্তব্য করে তাকে পদ থেকে সরে দাঁড়াতে বলেন। পরে ব্রেক্সিটপন্থী এই নেতা পদত্যাগের ঘোষণা দেন। সমালোচকরা বলছেন, করবিনের কারণেই কমে যাচ্ছে লেবার পার্টির জনপ্রিয়তা। তবে এবার গেলবারের চেয়েও 2% বেশি জনসমর্থন পেয়েছেন তিনি।
ক্রিকেটের খবর 3 ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে মুস্তাফিজকে মিস করলেও তাসকিনের ফিরে আসা দলের জন্য প্রেরণা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষকে সমীহ করলেও প্রতিটি ম্যাচ জয়ের টার্গেট কোচ হাথুরু সিংহের। অন্যদিকে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। মিরপুরে দুই দলের ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়। ঢাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিষেধাজ্ঞা শেষে প্রিয় ক্রিকেট ক্যানভাসে ফেরা তাসকিনের হৃদয়ে হয়তো এদিন তাপমাত্রা ছিল তার দ্বিগুণ। মাশরাফির প্রিয় সতীর্থকে ফিরে পেয়ে দারুণ খুশি, কারণ মুস্তাফিজের ইনজুরির কারণে স্বাগতিকদের পেস অ্যাটাক ভাবনায় ছিল কিছুটা। তবে তাসকিন ফেরায় বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক নিয়ে আফগানদের কাঁপিয়ে দিতে চান ম্যাশ। না, উইল প্লে অল আউট, অবভিয়াসলি প্লে অল আউট। আমরা আমাদের বেস্ট যেভাবে খেলা শেষ করেছি ওইখান থেকে শুরু করতে যাব। এনি টিমে তাসকিনের মতো স্কিলফুল বোলার ভেরি ইম্পর্টেন্ট। আশা করি যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে শেষ করেছিল টেক অফ করবে এখান থেকে। আমরা বিলিভ করি যে আমরা আমরা টপ কোয়ালিটির বোলিং লাইন আপ আমাদের আছে। র্যাঙ্কিং কিংবা ক্রিকেটীয় ঐতিহ্যের দিক থেকে যোজন এগিয়ে স্বাগতিকরা। এমন অবস্থায় প্রতিপক্ষকে তো খড়কুটোর মতোই উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু সমীহ করছেন টাইগারদের কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে, তারা দিন দিন উন্নতি করছে। তবে বাংলাদেশও দারুণ খেলছে, সেই ধারায় প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য আমাদের। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে আফগানদের পথ চলা হাতে গোনা কয়েক বছর, তাদের দারুণ উন্নতি চোখে পড়েছে। অলরাউন্ডার মোহাম্মদ নবী দলটির বড় বিজ্ঞাপন। শাহজাদ, জাদরান, মঙ্গলরা গলার কাটা হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য, তারপরও জয়ের কথা মুখে আসেনি তাদের। 2 বছর আগে বাংলাদেশের বিপক্ষে ভালো স্মৃতি আছে আমাদের, তারপরেও তারা টেস্ট খেলুড়ে দল। তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগটা আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই। বেরসিক বৃষ্টির বাধায় দুদল এদিন প্রস্তুতি নিতে পারেনি শতভাগ। বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে অবশ্য পুরো সিরিজে রিজার্ভ ডে রেখেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ, এটি প্রমাণে কাউকে ক্রিকেট জ্যোতিষী হতে হবে না। তবে এই আফগানিস্তানের বিপক্ষে 2 বছর আগে এই দেশের মাটিতেই হারের ক্ষত আছে মাশরাফিদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সাথে স্পিড স্টার তাসকিন আহমেদের ফেরায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা হয়ে আছে আহত বাঘের মতোই। হোম অফ ক্রিকেট, মিরপুর থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। আশরাফুল আলমের হ্যাট্রিকে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 হকি দল। শনিবার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে 5-4 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ফলে দারুণ জয় নিয়ে আসরে শুভ সূচনা করল বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে হকির আন্তর্জাতিক টুর্নামেন্ট, দায়িত্ব ও সীমাবদ্ধতা সত্ত্বেও অনূর্ধ্ব 18 হকি এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ঘাটতি রাখলেন না আয়োজকরা। হকির নীল টার্ফে নৃত্যশিল্পীর মন জুড়ানো নাচ আর গ্যালারি ভরা দর্শক, এমন দৃশ্য খুব কমই দেখেছে ভাসানী হকি স্টেডিয়াম। উদ্বোধনী দিনে বাংলাদেশের খেলা, আর প্রতিপক্ষ ভারত বলেই হয়তো দর্শকদের আগ্রহ ছিল একটু বেশি। ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই হোক না সেটা হকি টার্ফে, বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত, তখন তো একটা বাড়তি উত্তেজনা থাকবেই। স্টেডিয়াম ভরা দর্শকের সমর্থন আর চেনা টার্ফ, আর তাই কিনা একটু বাড়তি আত্মবিশ্বাস দেখা গেল অনূর্ধ্ব 18 খেলোয়াড়দের মাঝে। ম্যাচের 3য় মিনিটে গোল উৎসব করার সুযোগ এসেছিল বাংলাদেশের যুবাদের, তবে এ পর্যায়ে বেঁচে গেলেও ম্যাচের 16 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সফররত শিবিরে প্রথম আঘাত হানে আশরাফুল ইসলাম। তবে 20 মিনিটে ধর্মেন্দ্র সিং এর গোলে সমতায় ফেরে ভারত। 5 মিনিট পর গোল করে ভারতকে 2-1 লিড এনে দেন কনজেংবাম। এরপর 27 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে 2-2 সমতায় ফেরান আশরাফুল ইসলাম। 38 মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পূরণের সাথে দলকে 3-2 গোলে লিড এনে দেন আশরাফুল। এরপর হার্দিক সিং এর গোলে সমতায় ফেরে ভারত। 50 মিনিটে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রাব্বি। 52 মিনিটে আবারও সমতায় ম্যাচ, ভারতের হয়ে গোল করেন দিলপ্রীত সিং। 62 মিনিটে আবারও নায়ক আশরাফুল নিজের চতুর্থ গোল করে দলকে 5-4 এর জয় এনে দেন। সব মিলিয়ে ভারতকে চতুর্থবারের মতো হারালো বাংলাদেশ। তবে প্রতিবেশীদের গোল পোস্টে গুনে গুনে 5 গোল দেওয়ার উৎসব এটি প্রথম। সাথে আছে পেনাল্টি স্পেশালিস্ট আশরাফুলের হ্যাট্রিক। দেশের হকি পাড়ায় এর চেয়ে সুখের সংবাদ আর কি হতে পারে। তাই তো আশরাফুলের চোখ এখন এশিয়ার শ্রেষ্ঠত্বের দিকে। আমরা বিগত 1 মাস ধরে প্র্যাকটিস করছি,
হার্ডওয়ার্ক করছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পরের ম্যাচগুলো আমরা কনফিডেন্সলি খেলতে পারবো, আমাদের প্লেয়ারদের কনফিডেন্স আপ এই ম্যাচটা জেতার পর। ভারত অবশ্যই ফেভারিট টিম, আমরা আজকে ভারতকে হারিয়ে আবার একটু স্বপ্ন দেখছি যে উইল প্লে ফাইনাল। মঙ্গলবার এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রামপাল নিয়ে ইউনেস্কোর উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্য থেকে বাদ পড়ার আশঙ্কা পরিবেশবিদদের। নির্বাচন কমিশন গঠন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। জনগণের নির্বাচিত সার্চ কমিটি চায় বিএনপি। গ্রহণযোগ্য কমিশন গঠনে কাজ চলছে বলছে আওয়ামী লীগ। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত কমপক্ষে 20, বাড়িঘর লুটপাট ভাঙচুর। ফরিদপুরে মৃত ঘোষণার পর জীবিত শিশুটিকে ঢাকায় আনা হয়েছে। শিশুটির হৃদযন্ত্রের ক্রিয়া ও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রয়েছে, জানালেন চিকিৎসক। এবং প্রথম ওয়ানডেতে রোববার মিরপুরে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ। সফরকারীদের হালকাভাবে নিচ্ছে না টাইগাররা, ভালো করার প্রত্যয় মোহাম্মদ নবীদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।